বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে পাঠ 2 বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পাঠ 1 আলোচনা করেছি। কিছু প্রশ্ন তোমাদের জন্য ছিল, আশা করছি প্রশ্নগুলো তোমরা শিখেছো। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার। ইউরোপের কোন কোন দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্র পথে বাণিজ্যের বিস্তার এবং কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি তেজি হয়ে উঠেছিল। এর ফলে চতুর্দশ শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় নিয়ে আসে। আর দক্ষ নাবিক আল বুকার্ক ভারত মহাসাগরের কর্তৃত্ব অধিকার করে এক কথায় পুরো ভারতের বহির্বাণিজ্য করায়ত্ত করে নেয়। 1648 সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, একে বলে ওয়েস্টফালিয়ার চুক্তি। এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয় বিভিন্ন জাতি নতুন উদ্যমে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ, আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এতে বহুকাল পর বাংলার বাণিজ্য খাতে বেশ রমরমা ভাব দেখা দেয়। 1680 থেকে 1683 এ 4 বছরে শুধু বাংলা থেকে ইংল্যান্ডের রপ্তানি আয় দাঁড়ায় 2 লক্ষ পাউন্ড বা তৎকালীন হিসাবে 18 লক্ষ টাকা। শিক্ষার্থীরা যেটুকু পড়েছি এখান থেকে দেখো অনেকগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়, যে কত শতকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়? চতুর্দশ শতকে। তারপর আসছে ভাস্কো দা গামা কত সালে ভারতের কোন বন্দরে এসে পৌঁছেছিল? 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিল। তারপরে হয় ইউরোপের যুদ্ধরত দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল, চুক্তিটির নাম কি? ওয়েস্টফালিয়ার চুক্তি। ঠিক আছে, প্রশ্ন হয় ওয়েস্টফালিয়ার চুক্তি কত সালে হয়েছিল? 1648 সালে। বুঝতে পেরেছো? এখান থেকে আরেকটি অনুধাবন প্রশ্ন হয়, ওয়েস্টফালিয়ার চুক্তি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই অংশটা একটু ভালোভাবে পড়ো, আমরা পরের অংশে চলে যাচ্ছি। এখানে আবার আরেকটা প্রশ্ন হয় যে 1680 থেকে 1683 সালে 4 বছরে কত লক্ষ টাকা বা কত পাউন্ড, তৎকালীন হিসাবে আমরা জানি 18 লক্ষ টাকা ইংল্যান্ড আয় করেছিল। প্রশ্ন হয় কত লক্ষ টাকা আয় করেছিল? প্রায় 2 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরে অংশ আমরা যাচ্ছি। পুঁজি শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে ক্রমে বিদেশি বণিকরা দেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ ও ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। এই বিদেশি বণিকদের বিনিয়োগ ও ব্যবসা কেমন ছিল তা কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদেরই বর্ণনা। ফরাসি পর্যটক বার্নিয়ের 1666 সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 7 থেকে 800 লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাতো। বার্নিয়ের আরো লিখেছেন, শুধুমাত্র কাশিম বাজার বছরে
বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত করে। কাশিমবাজার ফ্যাক্টরিতে কত লোক কাজ করত? 700 থেকে 800 লোক একসাথে কাজ করত। পরের অংশে যাচ্ছি। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখলো বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেই সবচেয়ে বেশি ফায়দা উসুল করা সম্ভব। এ সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজি পাচার হতে থাকে। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডের পার্লামেন্টে সবিস্ময়ে উল্লেখ করেছিলেন। তারপরে অংশ দেখো। 1682 সালে ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসাবে উইলিয়াম হ্যাজেজ হুগলিতে আসেন। এই সময় বাংলায় মুঘল কর্মচারীদের অনেক রাজস্ব সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ফলে ইংরেজদের ব্যবসার ক্ষতি হয়। এই অবস্থায় হ্যাজেজ ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসকে বিষয়টি বুঝিয়ে 1686 সালে স্বদেশ থেকে সৈন্য এনে যুদ্ধের প্রস্তুতি নেয়। 1687 থেকে 1690 পর্যন্ত ইংরেজদের সাথে মুঘল শক্তির বেশ কয়েকটি খণ্ড যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী হয়ে তাদের ব্যবসায়িক সুবিধা আদায় করে এক দিলে দুই পাখি মারে। তারা এখানে তাদের কুঠি ও কারখানা তৈরির এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী অন্য ইউরোপীয় শক্তির উপর প্রাধান্য লাভ করে। তো এখানে দেখো কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন হয় যে উইলিয়াম হ্যাজেজ কত সালে হুগলিতে এসেছিলেন? 1682 সালে এসেছিলেন। তারপর আসে কত সাল থেকে কত সালে ইংরেজরা মুঘলদের সাথে খণ্ড যুদ্ধে লিপ্ত হয়েছিল? 1687 থেকে 1690 সাল পর্যন্ত তারা কয়েকটি খণ্ড যুদ্ধে লিপ্ত হয়েছিল। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। এখান থেকে আমরা অনেকগুলো নৈর্ভিত্তিকের কথা বলেছি, জ্ঞানমূলক প্রশ্ন বলেছি এবং অনুধাবনের প্রশ্নও বলেছি। এই অংশটা আরেকটু ভালোভাবে পড়বা। আশা করছি আজকের পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।